বিবিসি প্রবাহে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শারমিন রমা। শুরুতেই দেখে নেব আজ কি থাকছে। ইরানের শহর বন্দর দ্বীপে মার্কিন হামলা অব্যাহত। এখন পর্যন্ত নিহত ৩৫, যে কোনো মূল্যে ভূখণ্ড রক্ষার ঘোষণা শীর্ষ নেতাদের। ইরানের হুমকির জেরে আবারও আলোচনায় মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ সমুদ্রপথ বাবেল মান্দেবের প্রণালী বন্ধের শঙ্কায় বিশ্ব বাণিজ্যের নতুন উদ্বেগ। শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে টানা ১৯ দিনের অনশনের সংকটাপন্ন সোনাম ওয়াংচুক। অনশন ভাঙার আহ্বান প্রায় ২,০০০ বিশিষ্ট নাগরিকের। আদালতের হস্তক্ষেপ কামনা। আরও ভয়াবহ রূপ নিয়েছে যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধ। মার্কিন বাহিনীর ধারাবাহিক হামলার শিকার রাজধানী তেহরান সহ ইরানের কৌশলগত গুরুত্বপূর্ণ শহর বন্দর। অন্যদিকে উপসাগরীয় দেশগুলোর মার্কিন ঘাঁটিতে হামলা চালিয়ে পাল্টা জবাব দিচ্ছে ইরানও। একই সাথে ট্রাম্পের হুমকির জবাবে পুরো অঞ্চলের সব অবকাঠামো ঘুরিয়ে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে আইআরজিসি। নতুন করে সংঘাতে এ পর্যন্ত ৩৫ বেসামরিক নিহত হয়েছেন। টানা যুদ্ধের আগুনে পুড়ছে মধ্যপ্রাচ্য। পাল্টাপাল্টি সংঘাত ছড়িয়ে পড়েছে নতুন নতুন এলাকায়। ইরান জুড়ে অভিযান আরও জোরদারের কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র। গুরুত্বপূর্ণ বন্দর, সামরিক ও কৌশলগত স্থাপনাগুলোকে লক্ষ্য করে চালানো হচ্ছে ধারাবাহিক হামলা। সবচেয়ে বেশি আঘাত হানা হয়েছে কেশম দ্বীপ, বন্দর আব্বাস ও শাহবাহার বন্দরে। রাজধানী তেহরান লক্ষ্য করেও ছোড়া হয়েছে ড্রোন ও ক্ষেপণাস্ত্র। কেশম দ্বীপে হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে একটি শিল্প কারখানা। শাহবাহারে ক্ষেপণাস্ত্রের আঘাতে বিধ্বস্ত হয়েছে একটি নৌ পর্যবেক্ষণ টাওয়ার। দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় শহর আহভাজে ক্যান্সার হাসপাতালের কাছেও আঘাত এনেছে মার্কিন ক্ষেপণাস্ত্র। খোররামবাদ, খোন্দা, হামাদান ও সেমনানেও বিস্ফোরণের খবর পাওয়া গেছে। পাল্টা হামলার পরিধি বাড়িয়েছে ইরানের বিপ্লবী গার্ড আইআরজিসি। টার্গেট করেছে জর্ডান, বাহরাইন, কুয়েতের মার্কিন ঘাঁটি। ইরানের ইরবিল লক্ষ্য করেও ছুড়েছে ৫টি ড্রোন। এর একটি মার্কিন কনসুলেটের কাছে এবং ২টি মার্কিন ঘাঁটির কাছে ভূপাতিত হয়। ইরবিল বিমানবন্দর ও হিরিবি এয়ারবেজের কাছে ভূপাতিত হয়েছে আরও ২টি ড্রোন। জর্ডানে আক্রান্ত হয়েছে আজরাক বিমান ঘাঁটি। ইরানকে দ্রুত সমঝোতার পথে ফিরতে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আমরা যা করছি তা তাদের ভালো লাগছে না। তারা মরিয়া হয়ে সমঝোতা করতে চাইছে। আমি কোনো সময়সীমা দিতে চাই না। তারা জানে কি করতে হবে। দেখা যাক শেষ পর্যন্ত সমঝোতা হয় নাকি তাদের চূড়ান্ত পরিণতি দেখতে হয়। এদিকে হরমুজ প্রণালীকে রেড লাইন অভিহিত করে যুক্তরাষ্ট্রের যে কোনো হামলার চরম জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে আইআরজিসি। জানিয়েছে হরমুজে কোনো হস্তক্ষেপ বরদাস্ত করবে না তেহরান। কোনো অবস্থাতেই হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ মেনে নেওয়া হবে না। এটি অলঙ্ঘনীয় রেড লাইন। ইরানে হামলা হলে পুরো অঞ্চলের সব অবকাঠামো গুঁড়িয়ে দেওয়া হবে, এমন ভাবে ধ্বংস করা হবে যেন সেগুলোর কখনো অস্তিত্বই ছিল না। সমঝোতা চুক্তির প্রতি সম্মান দেখানোর আর কোনো কারণ নেই দাবি ইরানের আলোচক দলের প্রধান পার্লামেন্ট স্পিকার বাঘের গালিবাফের। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হামলা জোরদারের হুমকির পর প্রতি ইঞ্চি ভূখণ্ড রক্ষার ঘোষণা দিলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। মঙ্গলবার এক সাক্ষাৎকারে ইরানিদের ঐক্যবদ্ধ থাকার আহ্বানও জানিয়েছেন তিনি। আমরা ইরানের ভূখণ্ডের প্রতিটি ইঞ্চি রক্ষা করব। আমাদের প্রথম পদক্ষেপ হলো অভ্যন্তরীণ ঐক্য বজায় রাখা। তাই সমাজে বিভাজন ও মতভেদ সৃষ্টি করতে পারে এমন যে কোনো বার্তা বা বক্তব্য আমাদের এড়িয়ে চলতে হবে, আর এটি এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। মার্কিন নৌ অবরোধ ভেঙে ইরানি বন্দরের দিকে যাওয়ার অভিযোগে একটি তেলবাহী ট্যাঙ্কারে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। অচল করে দেয়া হয়েছে নৌযানটিকে। বুধবার পারস্য উপসাগরে এই ঘটনা ঘটে। হামলায় বিধ্বস্ত জাহাজটির নাম বেলমা। তবে এটি কোনো ঠিক কোন দেশের এবং মালিকানাধীন কোন দেশের তা নিশ্চিত নয়। হামলার সময় ইরানের খার্গ দ্বীপের কাছে অবস্থান করছিল ট্যাঙ্কারটি। ইরানি বন্দরের দিকে অগ্রসর হলে এটিকে কয়েক দফায় সতর্কবার্তা দেয় মার্কিন বাহিনী। তা উপেক্ষা করায় নৌযানটি লক্ষ্য করে ছোড়া হয় হেল ফায়ার মিসাইল। আঘাত হানে কয়েকটি ক্ষেপণাস্ত্র। এরপর গন্তব্য থেকে সরে আসে ট্যাঙ্কারটি। মধ্যপ্রাচ্যের সব সমুদ্র পথ বন্ধে ইরানের হুমকির জেরে আবারও আলোচনায় বাবেল মান্দেব প্রণালী। কৌশলগত দিক থেকে ব্যস্ততম হরমুজ প্রণালীর পরই এর অবস্থান। ইরান যুদ্ধের জেরে বর্তমানে এটি ব্যবহৃত হচ্ছে বিকল্প মূল রুট হিসেবে। কিন্তু গুরুত্বপূর্ণ এই জলপথের নিয়ন্ত্রণ কার্যত ইরান তথা হুতি বিদ্রোহীদের হাতেই রয়েছে। এই রুট বন্ধ হয়ে গেলে মুখ থুবড়ে পড়তে পারে বিশ্ব অর্থনীতি।
মাত্র ২০ মাইল চওড়া, কিন্তু সংযোগস্থল ৩ মহাদেশের। এই জলপথ হয়েই সুয়েজ খাল ও লোহিত সাগর মিলেছে এডেন উপসাগর ও ভারত মহাসাগরে। সঙ্গত কারণেই বিশ্বের অন্যতম জটিল চোখ পয়েন্ট বাব এল মানদেব প্রণালী। এটি শুধু ইউরোপ, এশিয়া কিংবা মধ্যপ্রাচ্যের আর কোনো সাধারণ ট্রানজিট করিডর নয়, বরং হরমুজ প্রণালীর মূল বিকল্প। সাম্প্রতিক যুদ্ধে যার প্রমাণ মিলেছে। এবছরের শুরুর দিকে যখন হরমুজ প্রণালীতে সমস্যা দেখা দিয়েছিল, তখন উৎপাদক ও ব্যবসায়ীরা জ্বালানি পরিবহনে এই পথ বেছে নেয়। বাব এল মানদেবে প্রবাহিত দৈনিক তেলের পরিমাণ প্রায় 7.5 মিলিয়ন ব্যারেল পর্যন্ত পৌঁছায়, যার অর্থ এটি ইতিমধ্যে বিকল্প পথ হিসেবে কাজ করছে। গুরুত্বপূর্ণ এই গেটওয়ে ঘিরেই অবস্থান ইয়েমেনের। একচ্ছত্র প্রভাব রয়েছে দেশটির ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠী হুতি বিদ্রোহীদের, যারা এক কথায় বলতে গেলে তেহরানের ইশারায় কাজ করে। ভৌগোলিক দিক থেকে বাব এল মানদেব প্রণালীর উপর ইরানের সরাসরি নিয়ন্ত্রণ নেই, তবে সেখানে কোনো ধরনের হস্তক্ষেপ করতে হলে তেহরানকে মূলত হুতিদের উপরই নির্ভর করতে হবে, যারা লোহিত সাগর উপকূলের বড় একটি অংশের নিয়ন্ত্রণ ধরে রেখেছে। হুতিরা ইতিমধ্যেই প্রমাণ করেছে যে জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র, ড্রোন ও অন্যান্য অস্ত্র ব্যবহারে তারা বাণিজ্যিক নৌ চলাচলকে কতটা ঝুঁকিপূর্ণ করে তুলতে সক্ষম। কৌশলগত এই জলপথটি বন্ধ হয়ে গেলে নিঃসন্দেহে বিপাকে পড়বে বিশ্ব অর্থনীতি, কেননা বিশ্বের মোট তেলের প্রায় 12% পরিবাহিত হয় বাব এল মানদেব দিয়ে। হরমুজে অস্থিরতার জেরে যা বর্তমানে বেড়েছে কয়েক গুণ। এর পাশাপাশি সুয়েজ খালমুখী বিপুল বাণিজ্যিক জাহাজেরও অন্যতম প্রধান পথ এই প্রণালী। হুতিদের প্রতিটি জাহাজ ডুবিয়ে দেওয়ার প্রয়োজন নেই, এটি অসম্ভব। বরং সীমিত সংখ্যক সফল হামলা কিংবা কেবল হুমকির ফলেই বিমা কোম্পানিগুলো জাহাজের জন্য তাদের কভারেজ বা সুবিধা প্রত্যাহার করতে পারে, অথবা ঝুঁকির বিপরীতে তাদের প্রিমিয়াম হার বাড়িয়েও দিতে পারে। এর ফলে জাহাজ মালিকরা বিকল্প আরো দীর্ঘ পথ পাড়ি দিতে বাধ্য হবে, যা বাস্তবে ঘটেছেও। শুধু জ্বালানি খাতই নয়, বাব এল মানদেব বন্ধ হলে প্রভাব পড়তে পারে সবকিছুর ওপরেই, কারণ সেখান দিয়ে কেবল তেল বা প্রাকৃতিক গ্যাসই পরিবহন করা হয় না। এশিয়া থেকে যাওয়া আরো অনেক পণ্য, যেমন কন্টেইনার, খাদ্য সামগ্রী, সার, কয়লাও পরিবাহিত হয়। ইরানের সাথে সংঘাতের মাঝেই সৌদি আরব ও কুয়েতকে সামরিক সহায়তা দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। উপসাগরীয় দেশ দুটির কাছে $2 বিলিয়ন বেশি অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে ওয়াশিংটন। এক বিবৃতিতে বিষয়টি জানিয়েছে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট। প্রস্তাব অনুযায়ী শুধু সৌদি আরবের কাছে বিক্রি করা হবে $1.96 বিলিয়ন মার্কিন ডলারের অস্ত্র। এর আওতায় রকেটের জন্য ব্যবহৃত হচ্ছে APKWS সিস্টেমের সর্বোচ্চ 20,000 গাইডেন্স সেকশন পাবে রিয়াদ। এর মধ্যে লঞ্চার, ওয়ারহেড, খুচরা যন্ত্রাংশ, প্রশিক্ষণ এবং লজিস্টিক সহায়তাও রয়েছে অন্তর্ভুক্ত। এদিকে কুয়েতের জন্য রাখা হয়েছে $484 মিলিয়ন মার্কিন ডলারের প্যাকেজ, এতে C-17 কার্গো বিমানের রক্ষণাবেক্ষণ এবং কার্যক্ষমতা বজায় রাখতে প্রয়োজনীয় যন্ত্রাংশ, সফটওয়্যার, প্রশিক্ষণ ও লজিস্টিক সেবা অন্তর্ভুক্ত রয়েছে। প্রস্তাবটি কার্যকর হওয়ার আগে কংগ্রেসের অনাপত্তি পেতে হবে। টানা 19 দিন ধরে অনশন করে আবারও আলোচনায় ভারতের আলোচিত পরিবেশ কর্মী ও শিক্ষাবিদ সোনাম ওয়াংচুক। গত 28 জুন দিল্লির যন্তর মন্তরে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে আমরণ অনশনে বসেন ওয়াংচুক। গত 19 দিনে তার ওজন কমেছে 9 কেজিরও বেশি। নেই দাঁড়ানোর শক্তিও। এমন পরিস্থিতিতে 1800-র বেশি বিশিষ্ট নাগরিক তাকে অনশন ভঙ্গের অনুরোধ জানিয়ে এক বিবৃতিতে সই করেছেন। সোনামকে বাঁচাতে আদালতের হস্তক্ষেপ চেয়ে দায়ের করা হয়েছে পিটিশনও। ভারতে বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে আন্দোলন সংগ্রামে পরিচিত মুখ সোনাম ওয়াংচুক। 2009 সালে তার জীবন থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি হওয়া সিনেমা 3 ইডিয়টস ব্যাপক সাড়া ফেলার পর সবচেয়ে বেশি আলোচনায় এসেছিলেন 59 বছর বয়সী লাদাখের এই বাসিন্দা। 2018 সালে এশিয়ার নোবেল খ্যাত রেমন ম্যাগসেসে পুরস্কারও পান তিনি। শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে আলোচিত ককরোচ জনতা পার্টির আন্দোলনের সমর্থন দিয়ে গত 28 জুন দিল্লির যন্তর মন্তরে আমরণ অনশনে বসেছিলেন ওয়াংচুক। এরপর পেরিয়ে গেছে 19 দিন, এখনো চালিয়ে যাচ্ছেন অনশন। এতগুলো দিন অভুক্ত থাকায় অবনতি হয়েছে ওয়াংচুকের স্বাস্থ্যের। এই সময় ওজন কমেছে 9 কেজির বেশি। মানুষের সহায়তা ছাড়া নেই দাঁড়ানোর শক্তিও। এরপরও অবশ্য নিজের অবস্থানে অনড় এই শিক্ষাবিদ ও সমাজকর্মী। आज 19वें दिन मिस्टर सोनू वांगचुक का सुबह আজ অনশনের 19তম দিন। তার শরীরের ওজন মোট 9 কেজির বেশি কমেছে। পেশি ক্ষয়ের কারণে রক্তে ইউরিক অ্যাসিডের মাত্রা বৃদ্ধি পেয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক পর্যায়ে পৌঁছাতে পারে। जो वेट लॉस है
ক্রমাগত স্বাস্থ্যের অবনতির জেরে ওয়াংচুকের আমরণ অনশন প্রত্যাহারের দাবি জোরালো হচ্ছে। এখনো তার সাথে কোনো প্রকার আলোচনা কিংবা যোগাযোগ না করায় সমালোচনার মুখে পড়েছে বিজেপি সরকার। এদিকে ওয়াংচুককে অনশন ভাঙার অনুরোধ জানিয়ে বিবৃতিতে সই করেছে 1800-র বেশি শিল্পী, লেখক, শিক্ষাবিদ ও মানবাধিকার কর্মী। ওয়াংচুক নিজ অবস্থানে অনড় থাকায় হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন একদল। প্রয়োজনীয় চিকিৎসা সহায়তার জন্য আদালতের হস্তক্ষেপ চেয়ে দায়ের করা হয়েছে পিটিশন। এর আগেও একাধিকবার অনশনে বসেন আলোচিত এই সমাজকর্মী। লাদাখের রাজ্য মর্যাদার দাবিতে তরুণদের বিক্ষোভে সমর্থন দিয়েও অনশন করেছিলেন তিনি। সে সময় সহিংসতা উস্কে দেওয়ার অভিযোগে হয়েছিলেন গ্রেফতারও। ইউক্রেনে রাশিয়ার হামলা দিন দিন আরো ভয়াবহ রূপ নিচ্ছে। রাতভর হামলায় নিহত হয়েছে অন্তত 14 জন, ধ্বংসস্তূপে পরিণত হয়েছে আবাসিক ভবন সহ একাধিক বেসামরিক স্থাপনা। অন্যদিকে রুশ বাহিনীর একটি তেলবাহী জাহাজে হামলার দাবি কিয়েভের। এদিকে জাতিসংঘ বলছে শুধু জুন মাসেই ইউক্রেনে নিহত হয়েছে প্রায় 300 মানুষ, যা 2022 সালের এপ্রিলের পর এক মাসে সর্বোচ্চ বেসামরিক হতাহত। একের পর এক রুশ হামলায় জ্বলছে কিয়েভ। বুধবার রাতভর ড্রোন আর মিসাইল হামলা চালায় রুশ বাহিনী, চলে বৃহস্পতিবার ভোর পর্যন্ত। টার্গেট করা হয় কৃষ্ণ সাগরের কৌশলগত বন্দর নগরী ওডেসা। ড্রোন ও ক্ষেপণাস্ত্রের যৌথ হামলায় নিহত হয়েছে কয়েকজন। ক্ষেপণাস্ত্রের আঘাতে একটি বহুতল আবাসিক ভবনের অংশ ধসে পড়ে। ক্ষতিগ্রস্ত হয়েছে গ্যাস পাইপলাইন সহ গুরুত্বপূর্ণ অবকাঠামো। একই রাতে উত্তর পূর্বাঞ্চলের সামি ও দক্ষিণাঞ্চলের জাপোরিঝিয়াতেও ব্যাপক হামলা চালায় রুশ বাহিনী। স্থানীয় প্রশাসনের অভিযোগ, হামলার লক্ষ্যবস্তু ছিল বেসামরিক এলাকা ও সাধারণ মানুষ। বিস্ফোরণের বিকট শব্দে ঘুম ভেঙে যায়। মাথার উপর প্লাস্টার খসে পড়ছিল, চারিদিকে কাঁচ ভাঙার শব্দ। মনে হচ্ছিল পুরো ভবনটাই ধসে পড়বে। যুদ্ধক্ষেত্রে অগ্রসর হতে না পেরে রাশিয়া এখন সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়াতে এসব হামলা চালাচ্ছে। নিরীহ মানুষকে হত্যা করা হচ্ছে। হামলার পাল্টা জবাবও দিয়েছে ইউক্রেন। কিয়েভের দাবি, কৃষ্ণ সাগরের ড্রোন হামলায় রাশিয়ার 20টি জাহাজে আঘাত হানা হয়েছে। এর মধ্যে রয়েছে 17টি তেলবাহী ট্যাঙ্কার। সাম্প্রতিক সপ্তাহগুলোতেও কৃষ্ণ সাগর ও আজব সাগর জুড়েও উভয় পক্ষের হামলা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। তবে যুদ্ধ যত দীর্ঘ হচ্ছে ততই বাড়ছে মানবিক বিপর্যয়। জাতিসংঘের তথ্য মতে শুধু জুন মাসেই ইউক্রেনে নিহত হয়েছে 293 জন বেসামরিক নাগরিক, আহত হয়েছে প্রায় 2000। সংস্থাটি জানিয়েছে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় এখন বেসামরিক হতাহতের প্রধান কারণ হয়ে উঠেছে। মরণ ব্যাধিতে আক্রান্ত মানুষের স্বেচ্ছা মৃত্যুর অধিকার নিয়ে দীর্ঘদিনের বিতর্কের পর বড় এক সিদ্ধান্তের পথে রয়েছে ফ্রান্স। নির্দিষ্ট শর্ত পূরণ সাপেক্ষে চিকিৎসকের সহায়তায় জীবনাবসান বিষয়ক বিল পাশ হয়েছে পার্লামেন্টের নিম্নকক্ষে। এবার পর্যালোচনা ও চূড়ান্ত অনুমোদনের জন্য যাবে দেশটির সাংবিধানিক পরিষদে। সেখানে সবুজ সংকেত মিললেই আইনে পরিণত হবে অ্যাসিস্টেড ডাইং বিল। মানুষের কি স্বেচ্ছা মৃত্যুর সিদ্ধান্ত নেওয়ার অধিকার আছে? এই প্রশ্ন ঘিরে দীর্ঘ 14 বছরের বিতর্কের পর এক ঐতিহাসিক মোড়ে দাঁড়িয়ে ফ্রান্স। এবার চূড়ান্ত অনুমোদনের পথে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর সমর্থিত সহায়তাপ্রাপ্ত মৃত্যু বা অ্যাসিস্টেড ডাইং বিল। বিলটি আইনে পরিণত হলে নির্দিষ্ট শর্তে মরণ ব্যাধিতে আক্রান্ত প্রাপ্তবয়স্ক রোগীরা চিকিৎসকের অনুমোদন নিয়ে নিজের জীবন শেষ করার সুযোগ পাবেন। তবে এর জন্য রোগীকে নিজের সিদ্ধান্ত স্বাধীনভাবে জানাতে হবে এবং এমন অসহনীয় শারীরিক যন্ত্রণায় ভুগতে হবে যার কার্যকর চিকিৎসা নেই বা তিনি আর চিকিৎসা নিতে চান না। আবেদন যাচাই করবেন চিকিৎসক, তারপর নেওয়া হবে বিশেষজ্ঞদের মতামত। শেষ সিদ্ধান্ত জানাবেন চিকিৎসকরাই। অধিকাংশ ক্ষেত্রে প্রাণঘাতী ওষুধ রোগীকেই গ্রহণ করতে হবে, তবে শারীরিকভাবে অক্ষম হলে স্বাস্থ্যকর্মী সহায়তা করতে পারবেন। আর যে কোনো মুহূর্তে রোগী নিজের সিদ্ধান্ত বদলানোর সুযোগও পাবেন। তবে শুধু মানসিক কষ্টের ভিত্তিতে কেউ এই সুবিধা পাবেন না। তীব্র মানসিক রোগে আক্রান্ত ব্যক্তি বা অ্যালজাইমারের মতো স্নায়ুক্ষয়জনিত রোগে ভোগা রোগীরাও এই আইনের আওতায় থাকবে না। সমর্থকদের দাবি, এটি মানুষের ব্যক্তিগত মর্যাদা ও নিজের জীবনের উপর সিদ্ধান্ত নেওয়ার অধিকারকে স্বীকৃতি দেবে। কিন্তু বিরোধীদের আশঙ্কা, এই আইন ভবিষ্যতে অপব্যবহারের পথ খুলে দিতে পারে। বিলের বিরোধিতায় পার্লামেন্টের বাইরে বিক্ষোভের ডাকও দিয়েছে বিভিন্ন ধর্মীয় ও অধিকার ভিত্তিক সংগঠন। তবে পার্লামেন্টে অনুমোদন পেলেও এখানেই শেষ নয়। বিলটি এখন পর্যালোচনার জন্য যাবে ফ্রান্সের সাংবিধানিক পরিষদে। তাদের সবুজ সংকেত মিললেই এটি আইনে পরিণত হবে। সব প্রক্রিয়া শেষ হলে নেদারল্যান্ডস, বেলজিয়াম, সুইজারল্যান্ড ও কানাডার পর সহায়তাপ্রাপ্ত মৃত্যুকে বৈধতা দেওয়ার দেশের তালিকায় যুক্ত হবে ফ্রান্স।
বঙ্গোপসাগরে মিয়ানমার উপকূলে 5 শতাধিক যাত্রী নিয়ে সম্প্রতি 2টি নৌকা ডুবে গেছে। বৃহস্পতিবার এক যৌথ বিবৃতিতে এই তথ্য জানিয়েছেন আন্তর্জাতিক অভিবাসন সংস্থা IOM এর জাতিসংঘের শরণার্থী সংস্থা UNHCR। নৌকাডুবির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে সংস্থা দুটি। তাদের ধারণা যাত্রীদের বেশিরভাগই রোহিঙ্গা ছিল। বিবৃতিতে বলা হয়েছে গত জুনের শেষের দিকে মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে নৌকা দুটি রওনা হয়। একটি নৌকা প্রায় 250 জনকে বহন করেছিল, অন্যটিতে ছিল 280 জন। রওনা হওয়ার পরপরই একটি নৌকার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। অন্যটি গত 8 জুলাই ডুবে গেছে বলে ধারণা করা হচ্ছে। তবে এখনও নৌকাডুবির ঘটনায় আনুষ্ঠানিকভাবে কোনো প্রাণহানির তথ্য নিশ্চিত করা হয়নি। আলজেরিয়ায় একটি এতিমখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে কমপক্ষে 11 জন প্রাণ হারিয়েছেন। বৃহস্পতিবার দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে রাজধানীর উপকণ্ঠে মোহাম্মদিয়া জেলায় হয় এই দুর্ঘটনা। এতে আহত হয়েছে আরো অন্তত 19 জন। আহতদের মধ্যে 10 জন বিভিন্ন মাত্রায় দগ্ধ হয়েছেন। এছাড়া 5 জনকে নিরাপদে উদ্ধার করেছে উদ্ধারকর্মীরা। এখনো চলছে উদ্ধার অভিযান। তবে প্রাথমিকভাবে এখনো আগুন লাগার কোনো কারণ জানা যায়নি। তীব্র দাবদাহের কারণে সম্প্রতি আলজেরিয়ায় বেড়েছে অগ্নিকাণ্ডের ঘটনা। দেশটির জরুরি সুরক্ষা বিভাগের তথ্য মতে গত 8 জুলাই থেকে দেশটিতে 913টি অগ্নিকাণ্ড নির্বাপন করা হয়েছে। কানাডার ভয়াবহ দাবানলের প্রভাবে বিষাক্ত ধোঁয়ায় ছেয়ে গেছে টরন্টো শহর। বিশ্বের সবচেয়ে দূষিত বাতাসের শহরের তালিকায় 1 নম্বরে উঠে এসেছে শহরটি। বুধবার শহরটির আকাশ জুড়ে ছিল গাঢ় কমলা রঙের ধোঁয়া। এয়ার কোয়ালিটি হেলথ ইন্ডেক্সে টরন্টোর বাতাসের মান 10 ছাড়িয়ে যায়, যা স্বাস্থ্যের জন্য অত্যন্ত উচ্চ ঝুঁকিপূর্ণ পরিবেশ বলে জানায় দেশটির আবহাওয়া অধিদপ্তর। এরই জেরে বন্ধ করা হয়েছে ফিফা ফ্যান ফেস্টিভ্যাল সহ সব ধরনের সাংস্কৃতিক ও বিনোদনমূলক অনুষ্ঠান। দেশটির অন্টারিও প্রদেশের উত্তর পশ্চিমাঞ্চলে গত কয়েকদিন ধরে অনিয়ন্ত্রিতভাবে ছড়িয়েছে দাবানল। তীব্র বাতাসের কারণে দক্ষিণের দিকে ধোঁয়া চলে যাওয়ায় এই বিপর্যয় বলে জানিয়েছে বিশেষজ্ঞরা। চীনে বয়ে আনা হলো প্রাচীন মিশরের মমি। কেবল তাই নয়, হাজার হাজার বছরের পুরনো সভ্যতার শতাধিক নিদর্শন নিয়ে দেশটিতে আয়োজন করা হয়েছে বিশেষ প্রদর্শনী। প্রত্নতাত্ত্বিক সম্পদগুলোর 95%ই প্রথমবারের মতো নেওয়া হয়েছে মিশরের বাইরে। প্রাচীন পুরাকীর্তি দেখতে বেইজিংয়ে ভিড় জমিয়েছে দেশ বিদেশের শত শত দর্শনার্থী। কাচের ভেতরে কাপড়ে মোড়ানো 1000 বছরের পুরনো মরদেহ, এগুলো সবই প্রাচীন মিশরীয় মমি। সে আমলে প্রভাবশালী কেউ মারা গেলে এভাবে রাখা হতো মরদেহ সংরক্ষণের জন্য, যা আমরা বইয়ে, ভিডিওতে কিংবা হলিউড সিনেমায় দেখে এসেছি। এবার চীনের রাজধানী বেজিংয়ে চলছে 798 আর্ট জোনের একটি বিশেষ আয়োজন। সেখানে মিশরীয় মমি সহ মোট 123টি প্রাচীন নিদর্শন আনা হয়েছে প্রদর্শনের জন্য। এই প্রদর্শনীতে মোট 2টি সম্পূর্ণ মমি দেখানো হচ্ছে, যার মধ্যে একটি রয়েছে ঠিক আমার সামনে। এটি মূলত 2টি অংশে বিভক্ত। একটি হচ্ছে মূল মমি এবং অন্যটি এর সুসজ্জিত কফিন। গবেষকদের মতে মৃত্যুর সময় এই নারীর বয়স ছিল মাত্র 24 থেকে 30 বছর। 4000 বছর আগে প্রাচীন মিশরে একটি মমি তৈরি করতে সময় লাগতো প্রায় 70 দিন। প্রদর্শনীতে স্থান পেয়েছে প্রাচীন মিশরের রাজকীয় গহনা, মূর্তি ও রূপচর্চার সামগ্রী, যা সাক্ষ্য বহন করছে নীল নদের সভ্যতার। যে নিদর্শনগুলো দেখানো হয়েছে তার 95%রও বেশি এবারই প্রথম এশিয়ার মাটিতে পা রাখলো, আর তা স্বচক্ষে দেখতে হাজির হয়েছে চীনা নাগরিক সহ দেশটিতে থাকা বিদেশিরাও। আগে আমরা সাধারণত ইউরোপ বা আমেরিকার মিউজিয়ামে এগুলোর প্রদর্শনী দেখতাম। সাকারা থেকে উদ্ধার হওয়া প্রাচীন নিদর্শনগুলো এখানেই প্রথমবার দেখানো হচ্ছে। সময় বদলেছে, কেটে গেছে হাজার হাজার বছর, কিন্তু প্রাচীন ফারাওদের ইতিহাসের প্রতি আকর্ষণ আজও কমেনি। এখনো অনেক রহস্যের জট খোলেনি, যা উন্মোচনে কাজ করছেন ইতিহাসবিদ ও প্রত্নতাত্ত্বিকেরা। এবার ডোনাল্ড ট্রাম্পের ছবি সম্বলিত $1 স্বর্ণমুদ্রা বের করেছে যুক্তরাষ্ট্র। দেশটির ট্রেজারি বিভাগের সেক্রেটারি স্কট বেসেন্ট জানিয়েছেন এমন তথ্য। বুধবার দেশটির 250তম বার্ষিকী উদযাপনের অংশ হিসেবে নেওয়া হয়েছে এই উদ্যোগ। খুব শিগগিরই এই স্বর্ণের কয়েন তৈরির কাজ শুরু করবে মার্কিন টাকশাল। মুদ্রার এক পাশে ট্রাম্পের ছবির সাথে লেখা থাকবে লিবার্টি ইন গড উই ট্রাস্ট এবং 1776 থেকে 2026। অপর পাশে খোদাই করা থাকবে ইগলের ছবি, যা নেওয়া হবে প্রেসিডেন্ট ট্রাম্পের সিলমোহর থেকে। ডিজাইনটি গত অক্টোবরে প্রকাশিত খসড়ার সংশোধিত রূপ। পূর্বে সেই নকশায় ট্রাম্পকে মুষ্টিবদ্ধ হাত উঁচু করে ধরে রাখতে দেখা গিয়েছিল, যা চারপাশে লেখা ছিল ফাইট ফাইট অ্যান্ড ফাইট। 2024 সালে ট্রাম্পকে হত্যা চেষ্টার প্রতীকী জবাব ছিল ডিজাইনটি। এবারের মুদ্রায় প্রেসিডেন্টের ছবিতে এসেছে পরিবর্তন। মার্কিন সামরিক বাহিনীর সদস্যদের হরমোন পরীক্ষা করার কথা জানিয়েছেন দেশটির যুদ্ধমন্ত্রী পিট হেগসেথ। বুধবার তিনি ঘোষণা দেন স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে
টেস্টোস্টেরন পরীক্ষা করা হবে। মার্কিন বাহিনীতে কর্মরত 30 বা তার বেশি বয়সী পুরুষ সেনা সদস্যদের হরমোনের ঘাটতি পরীক্ষা করবে দেশটির স্বাস্থ্য বিভাগ। তবে এর কম বয়সীদের জন্য এই পরীক্ষা থাকবে ঐচ্ছিক। বিবৃতিতে পিট হেগসেথ আরও জানিয়েছেন, টেস্টোস্টেরনের মাত্রা কম থাকলে নিজ ইচ্ছায় হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি নিতে পারবেন সেনা সদস্যরা। ইসরায়েলি $1 বিলিয়ন মার্কিন সামরিক সহায়তা কি এবার সত্যি বড় ধাক্কার মুখে? সম্প্রতি মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভসে ঘটে যাওয়া একটি ভোটাভুটি অন্তত সেই ইঙ্গিতই দিচ্ছে। ইসরায়েলের সামরিক সহায়তা আটকে দেওয়ার পক্ষে ভোট দিয়েছেন 100 জনেরও বেশি ডেমোক্রেট আইন প্রণেতা। শেষ পর্যন্ত প্রস্তাবটি পাশ হয়নি। তবে এই একটি ভোট আমেরিকার ক্ষমতাসীন ডেমোক্রেটিক পার্টির ভেতরের এক গভীর ও ঐতিহাসিক বিভাজনকে স্পষ্ট করে তুলেছে। 15 জুলাই ইসরায়েলের সামরিক সাহায্য বন্ধের জন্য একটি সংশোধনী প্রস্তাব আনেন রিপাবলিকান প্রতিনিধি টমাস ম্যাসি ডোনাল্ড ট্রাম্পের কট্টর সমালোচক এবং ইসরায়েলে মার্কিন সহায়তা বিরোধী হিসেবে পরিচিত। সবাইকে অবাক করে দিয়ে এই রিপাবলিকান নেতারা না প্রস্তাবের পক্ষেই ভোট দিয়েছেন 103 জন ডেমোক্রেট সদস্য। বিপক্ষে ভোট দেন 98 জন ডেমোক্রেট সদস্য, আর 10 জন ভোট দেয়া থেকে বিরত ছিলেন। চূড়ান্ত বিচারে 104-314 ভোটে প্রস্তাবটি বাতিল হলেও রাজনীতির হিসাব নিকাশ উলটপালট হয়েছে মার্কিন কংগ্রেসে। এই ভোট ডেমোক্রেটদের শীর্ষ নেতৃত্বকেও বিভক্ত করেছে। যেখানে হাউস মাইনরিটি লিডার হাকিম জেফ্রিস এবং ককাস চেয়ার পিট আগুইলার এই প্রস্তাবের বিপক্ষে ছিলেন, সেখানে দলের মাইনরিটি হুইপ ক্যাথরিন ক্লার্ক নিজেই ভোট দিয়েছেন প্রস্তাবটির পক্ষে। পরিস্থিতি কতটা সংবেদনশীল তা আঁচ করতে পেরে কোনো পক্ষ নেয়ার জন্য দলীয় আইন প্রণেতাদের উপর চাপ সৃষ্টি করেননি ডেমোক্রেট নেতৃত্ব, বরং সবাইকে নিজের বিবেক অনুযায়ী ভোট দেওয়ার স্বাধীনতা দিয়েছিলেন হাউস মাইনরিটি লিডার হাকিম জেফ্রিস। দলের এই অবস্থানকে ঐতিহাসিক ও যুগান্তকারী পরিবর্তন হিসেবে দেখছেন প্রগতিশীল বা প্রোগ্রেসিভ ডেমোক্রেটরা। কারণ মার্কিন ইতিহাসে এবারই প্রথম ইসরায়েলে অস্ত্র পাঠানো বন্ধের পক্ষে দাঁড়ালেন হাউসের সংখ্যাগরিষ্ঠ ডেমোক্রেট সদস্য। মাত্র 2 বছর আগের চিত্রটা ছিল সম্পূর্ণ ভিন্ন। তখন এমন একটি প্রস্তাবে মাত্র 37 জন ডেমোক্রেট ইসরায়েলের সহায়তা বন্ধের পক্ষে ভোট দিয়েছিলেন। ভোটের পর কংগ্রেশনাল প্রোগ্রেসিভ ককাসের নেতা গ্রেগ ক্যাসার বলেন, এই ভোট ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে একটি জোরালো বার্তা দেয়। তার যুদ্ধাপরাধের জন্য ডেমোক্রেটিক পার্টির কাছ থেকে জবাবদিহিতাহীন ব্ল্যাঙ্ক চেক বা অবারিত সুবিধা পাওয়ার দিন শেষ। কংগ্রেসের একমাত্র ফিলিস্তিনি সদস্য রশিদা তালাইব এবং তার সহকর্মী ইলহান ওমরও এই মুহূর্তকে অভূতপূর্ব বলে বর্ণনা করেছেন। এই ভোটের পেছনে কৌশলগত রাজনীতিও ছিল। যেসব ডেমোক্রেট সদস্য প্রস্তাবটির পক্ষে ভোট দিয়েছেন তাদের অনেকেই মানছেন প্রস্তাবটিতে গুরুতর ত্রুটি ছিল, কারণ এটি ইসরায়েলের সামরিক সহায়তা বন্ধের পাশাপাশি গাজার ফিলিস্তিনি শরণার্থী ও বেসামরিক মানুষের মানবিক সাহায্য আটকে দিচ্ছিল। দলের শীর্ষ নেতা ক্যাথরিন ক্লার্কের মতে এটি ছিল মূলত ডেমোক্রেটদের মধ্যে বিভেদ সৃষ্টির জন্য রিপাবলিকানদের একটি সস্তা রাজনৈতিক স্টান্ট। তা সত্ত্বেও তিনি এর পক্ষে ভোট দিয়েছেন, কারণ মার্কিন আইন ও মূল্যবোধকে তোয়াক্কা না করে কোনো দেশকেই আমেরিকার অন্ধ সমর্থন দেওয়া উচিত নয়। অন্যান্য ডেমোক্রেট নেতারা অবশ্য এই বিভেদকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন। তবে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এই ভোট একটি বড় সংকেত। ইসরায়েলের প্রতি মার্কিন পররাষ্ট্র নীতি নিয়ে ডেমোক্রেটদের অন্দরে যে তীব্র ক্ষোভ ও অস্বস্তি জমছিল তা এখন প্রকাশ্যে এসেছে। ওয়াশিংটনের রাজনীতিতে ইসরায়েলকে ঘিরে যে চেনা সমীকরণ ছিল তা এবার সত্যি বদলাতে শুরু করেছে। এই ভোট তারই অকাট্য প্রমাণ। একসময় বিশ্বের সবচেয়ে প্রভাবশালী দেশ ছিল যুক্তরাষ্ট্র। উন্নয়ন, গণতন্ত্র, প্রযুক্তি কিংবা বৈশ্বিক নেতৃত্ব সব ক্ষেত্রেই ওয়াশিংটন ছিল অনেক দেশের কাছে আদর্শ। কিন্তু সেই চিত্র এখন বদলাতে শুরু করেছে। পিউ রিসার্চ সেন্টারের এক জরিপ বলছে বিশ্বের অনেক দেশই এখন যুক্তরাষ্ট্রের চেয়ে চীনকে বেশি ইতিবাচকভাবে দেখছে। শুধু তাই নয়, গত 2 দশকে এই প্রথমবারের মতো এত বড় পরিসরে এমন পরিবর্তন ধরা পড়েছে। যুক্তরাষ্ট্র ভিত্তিক নিরপেক্ষ গবেষণা প্রতিষ্ঠান পিউ রিসার্চ সেন্টার ফেব্রুয়ারি থেকে মে মাসের মধ্যে 36টি দেশে 42,000-এরও বেশি মানুষের উপর এই জরিপ চালায়, যেখানে সাধারণ মানুষের কাছে জানতে চাওয়া হয় তারা যুক্তরাষ্ট্র ও চীনকে কতটা ইতিবাচক বা নেতিবাচক ভাবে দেখেন।
জরিপে দেখা গেছে 36টি দেশের মধ্যে 25টিতে যুক্তরাষ্ট্রের তুলনায় চীনের প্রতি মানুষের ইতিবাচক মনোভাব বেশি। এর আগেও যুক্তরাষ্ট্রের জনপ্রিয়তা কমেছিল, বিশেষ করে 2008 সালে জর্জ ডব্লিউ বুশ প্রশাসনের শেষ দিকে এবং 2017 সালে ট্রাম্পের প্রথম মেয়াদের শুরুতে। তবে তখনও চীনের জনপ্রিয়তা যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে যায়নি। এবার পরিস্থিতি ভিন্ন। স্পেন, ইতালি, গ্রিস, কানাডা, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, নাইজেরিয়া ও তুরস্কের মতো দেশগুলোতে চীনের প্রতি ইতিবাচক মনোভাব সবচেয়ে বেশি। অন্যদিকে মাত্র 6টি দেশে এখনো বেশি জনপ্রিয় যুক্তরাষ্ট্র। দেশগুলো হলো পোল্যান্ড, ফিলিপাইন, দক্ষিণ কোরিয়া, ভারত, জাপান এবং ইসরায়েল। এর বেশিরভাগই যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের ঘনিষ্ঠ মিত্র। পিউ রিসার্চ সেন্টার আরও জানিয়েছে, গত কয়েক বছরে যুক্তরাষ্ট্র সম্পর্কে ইতিবাচক ধারণা ধারাবাহিকভাবে কমেছে 20টি দেশে। একই সময় চীন সম্পর্কে বেড়েছে ইতিবাচক মনোভাব। জরিপে আরেকটি প্রবণতা বেশ স্পষ্ট। মধ্যম আয়ের দেশগুলো সাধারণত চীনকে বেশি ইতিবাচকভাবে দেখে। বিপরীতে ধনী দেশগুলোর মধ্যে চীন সম্পর্কে সন্দেহ ও নেতিবাচক মনোভাব তুলনামূলক বেশি। তবে এর ব্যতিক্রম সিঙ্গাপুর। বিশ্বের অন্যতম ধনী দেশ হওয়া সত্ত্বেও সেখানে চীনের প্রতি ইতিবাচক মনোভাব অনেক বেশি। সবচেয়ে বড় বৈরিত্য দেখা যায় এশিয়ায়। পাকিস্তানে প্রায় 90% মানুষ চীনকে ইতিবাচকভাবে দেখেন, অথচ জাপানে সে হার মাত্র 11%। পিউ শুধু দুই দেশের ভাবমূর্তিই নয়, দুই দেশের নেতার প্রতিও মানুষের আস্থা যাচাই করেছে। জরিপে জানতে চাওয়া হয়, বিশ্ব বিষয়ক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর উপর মানুষের আস্থা কতটা। অধিকাংশ দেশই দুইজনের সমর্থন 50%-এরও নিচে। তবে গুরুত্বপূর্ণ বিষয় হলো, অনেক দেশই ট্রাম্পের তুলনায় শি জিনপিং এর উপর মানুষের আস্থা বেশি। শি জিনপিং সবচেয়ে বেশি সমর্থন পেয়েছেন পাকিস্তানে 83%, সবচেয়ে কম সমর্থন জাপানে মাত্র 7%। অন্যদিকে ট্রাম্প সবচেয়ে বেশি সমর্থন পেয়েছেন ফিলিপাইনে 68%, সবচেয়ে কম সমর্থন পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে মাত্র 4%। পিউ রিসার্চের গবেষক জনাথন শুলম্যানের মতে, শি জিনপিংকে নিয়ে মানুষের মতামত তুলনামূলক কম তীব্র, কিন্তু ট্রাম্পের ক্ষেত্রে মানুষ হয় খুব ইতিবাচক নতুবা খুব বেশি নেতিবাচক অবস্থান নিয়েছেন। এখনো বেশিরভাগ মানুষ মনে করেন যুক্তরাষ্ট্র তার নাগরিকদের ব্যক্তিগত স্বাধীনতাকে চীনের তুলনায় বেশি সম্মান করে। তবে আগের তুলনায় এই ব্যবধান কমেছে। অন্যদিকে পররাষ্ট্র নীতির ক্ষেত্রে এই চিত্র পুরোপুরি উল্টো। জরিপে দেখা গেছে, গড়ে 75% উত্তরদাতা মনে করেন যুক্তরাষ্ট্র অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে অতিরিক্ত হস্তক্ষেপ করে। চীনের ক্ষেত্রে একই মত দিয়েছেন 45%। অর্থাৎ অনেক দেশের মানুষ এখন চীনকে তুলনামূলকভাবে কম হস্তক্ষেপকারী শক্তি হিসেবে দেখছেন। শুধু পিও নয়, গ্যালাপের সাম্প্রতিক জরিপেও দেখা গেছে 2025 সালে বৈশ্বিক জনসমর্থনে চীন যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে গেছে এবং গত 2 দশকের মধ্যে এটি ছিল সবচেয়ে বড় ব্যবধান। তবে এশিয়া সোসাইটি চীন বিষয়ে বৈশ্বিক জনমত জরিপ বলছে, করোনা মহামারীর সময় চীনের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হলেও পরে তা কিছুটা পুনরুদ্ধার হয়। কার্নেগি চায়নার গবেষক চং জা ইয়ানের মতে, এর পেছনে বড় কারণ যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র নীতির অনিশ্চয়তা। জরিপ চলাকালে ট্রাম্প গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্রের সঙ্গে যুক্ত করার কথা বলেন, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে গ্রেপ্তারের হুমকি দেন এবং একই সময়ে ইরানের সঙ্গে উত্তেজনা বাড়ে। এসব ঘটনার কারণে অনেক দেশের কাছে যুক্তরাষ্ট্রকে আগের তুলনায় কম স্থিতিশীল মনে হয়েছে। তিনি আরো বলেন, চীনকে এখন অনেকেই আরো অনুমানযোগ্য শক্তি হিসেবে দেখছেন। বিশেষ করে উন্নয়নশীল দেশগুলোতে নিজেদের ভাবমূর্তি উন্নত করতে বেইজিং ধারাবাহিকভাবে কাজ করছে। তবে তিনি এটাও মনে করিয়ে দেন, চীনের প্রতি ইতিবাচক মনোভাব বাড়লেও শি জিনপিং সম্পর্কে মানুষের দৃষ্টিভঙ্গি তুলনামূলক সতর্ক, কারণ তার নেতৃত্বে চীন আরো দৃঢ় এবং সম্প্রসারণবাদী অবস্থান নিয়েছে। একই সঙ্গে সংখ্যালঘুদের অধিকার এবং মানবাধিকার পরিস্থিতি নিয়েও আন্তর্জাতিক উদ্বেগও কমেনি। তার ব্যাখ্যায় অনেক মানুষ প্রযুক্তি, অবকাঠামো ও অর্থনৈতিক উন্নয়নের মতো ইতিবাচক বিষয়গুলোকে চীনের সঙ্গে যুক্ত করেন, কিন্তু কঠোর রাজনৈতিক সিদ্ধান্তের জন্য ব্যক্তিগতভাবে শি জিনপিংকেই দায়ী করেন। এখন প্রশ্ন উঠছে, তাহলে কি বিশ্ব নতুন পরাশক্তিকে বেছে নিচ্ছে? পিউ রিসার্চের জরিপ বলছে, চীন এখন বিশ্বের সবচেয়ে জনপ্রিয় দেশ এমন নয়, তবে এটি স্পষ্ট বহু দেশের মানুষের দৃষ্টিভঙ্গি বদলাচ্ছে। তাদের চোখে চীনের গ্রহণযোগ্যতা বাড়ছে, আর যুক্তরাষ্ট্রের ভাবমূর্তি আগের মতো শক্তিশালী অবস্থানে নেই। তবে জনপ্রিয়তার এই পরিবর্তন ভবিষ্যতের ভূ রাজনীতিতে কতটা প্রভাব ফেলবে তা সময় বলে দেবে। সবাইকে শুভকামনা জানিয়ে আমি শারমিন রমাজ এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন।